নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী, আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যাচাই গল্পটি পড়ে শোনাচ্ছি। শুনতে থাকুন। যাচাই। গরুর গাড়ি ঢুকলো চাঁদপুর গ্রামের মধ্যে। ননিবালা ছেলেকে বললে, বাবা চেয়ে দেখো। ঘুমোইনি মা, চেয়ে আছি। এই গায়ের সীমানা, ওই গেল দুলে পাড়া। ব্রাহ্মণ পাড়া কত দূর? আরো আগে। ননিবালার সারা দেহে মনে একটি অপূর্ব অনুভূতির শিহরণ। মনে পড়ল আজ ৩০-৩২ বছর পূর্বে একদিন এই গ্রামেই নববধূ রূপে ঢুকবার সেই দিনটির কথা। তিনি ছিলেন পাশে। আজ যেমন ছেলে সুরেশ তার পাশে বসে রয়েছে, তেমনি মুখ চোখ, তেমনি চোখের দৃষ্টি, বয়সেও তাই। চাঁদপুর গ্রামে ঢুকবার কিছু পরেই কাক কোকিল ডেকে ভোর হয়ে গেল। সুরেশ গাড়ি থেকে নেমে গায়ের পথের ধুলো তুলে মাথায় দিলে। মাকে বললে, তোমরা কতদিন গাঁ থেকে গিয়েছিলে? তোর বয়স ২১ বছর। হ্যাঁ, ওর স্কুলে চাকরি গেল, আমরা এখানকার মায়া কাটালুম। বাবা দুঃখ করেননি? আহা, মরবার আগেও প্রায়ই বলতেন, বড় বউ, একবার যদি চাঁদপুর যেতে পারতাম ফিরে, তবে বোধহয় কিছুদিন আরো বাঁচতাম। ওখানে এখনো চৈত্র মাসের দুপুরে বুড়িমা কুলচুর শুকোচ্ছে রোদ্দুরে। বাঁশবনে কত কোকিল পাপিয়া ডাকছে। আমি গাঁয়ে যাব। শহরের ছোট্ট বাসার মধ্যে উনি চিরকাল হাঁপিয়ে এসেছেন, আর তেমনি গরম সেখানে। আমি যদি তখন বড় হতাম, বাবাকে বাবার জন্মভূমিতে ঠিক নিয়ে আসতাম বলে দিচ্ছি। সুরেশ চিপচিপে চেহারার, শক্ত হাত পাওয়ালা যুবক। ফুটবল খেলে ভালো। দেশ স্বাধীন হবার পরে রাইফেল ক্লাবে যোগ দিয়ে খুব রাইফেল ছোড়া অভ্যেস করেছে। এইবার রেলের শিক্ষানবিশি শেষ করে ভালো চাকরি একটা পাবে। শিক্ষানবিশির সময়ে ও খেলোয়াড় হিসেবে রেলের উপনিবেশের শহরটির অনেক বড় বড় অফিসারের দৃষ্টি আকৃষ্ট করেছে। শিক্ষানবিশির ছাত্র সে ভালো, অঙ্ক বেশ ভালো জানে বলে অঙ্কের টিউশনিতে মাসে আজকাল ৭০-৮০ টাকা রোজগার করে। স্বামী মারা গিয়েছেন আজ ১০-১১ বছর। সুরেশ তখন ১০ বছরের ছেলে, নিচের ক্লাসে পড়ে। কি আতান্তরে ফেলে গিয়েছিলেন সেদিন। মনে হয়নি যে আবার একদিন এই ধাক্কা কাটিয়ে উঠতে পারা যাবে। রেল উপনিবেশের সকলেই খুব দয়া করলেন, একটা বাসা দেখে দিলেন, কারণ রেলের কোয়ার্টার ছাড়তে হলো। ইনস্টিটিউটের সেক্রেটারি রায়বাহাদুর হরিচরণ বসু নিজে দেখাশুনো করলেন। সুরেশের লেখাপড়া যাতে বন্ধ না হয়, যাতে এই গরিব অসহায় পরিবারটি অনাহারে পথ থেকে রক্ষা পায়, এ সমস্ত ওখানকার বড় বড় লোকেরা করলে। সেসব দিনের কথা ভাবলে জ্ঞান থাকে না। এমনও দিন আসে মানুষের জীবনে। আজ মনে হচ্ছে সমুদ্রে পাড়ি দিয়ে এসে অদূরে এবার কুলরেখা যেন দেখতে পেয়েছি। ওরা সবাই বলে আমাদের দেশ এখন স্বাধীন, আর সে যুগের মতো কষ্ট করতে হবে না। এখন ছেলেপিলেদের ভালো চাকুরি হবে, চাকুরিতে উন্নতি হবে, আগের মতো অল্প মাইনেতে ঘষ্টাতে হবে না। না খেয়ে মরবে না কেউ এ স্বাধীন ভারতের মাটিতে।
অনেক বড় বড় আশার কথা সে শুনেছে। ছেলে ছোকরারা কত মিটিং করে, বক্তৃতা দেয়। গান্ধীজির ছবিতে মালা দিয়ে গান করতে করতে শহর ঘুরে বেড়ালো। এই তো সেদিন তার মৃত্যুর পরে সেদিন 1 বৎসর বুঝি ঘুরল। সুরেশও চমৎকার গান গাইতে পারে। আর একটা গান গায় সুরেশ। গান্ধীজি নাকি বড় ভালোবাসতেন। সবাই বলে রামধনু গান। রঘুপতি রাঘব রাজারাম, পতিত পাবন সীতারাম। ভোরের আলো বেশ ফুটেছে। সামনের পুরনো কোঠাবাড়িটা থেকে একজন বার হয়ে এসে পথের উপর দাঁড়িয়ে ওদের গরুর গাড়িটার দিকে তাকিয়ে দেখলে। ননিবালা চুপি চুপি বললে, ও সুরেশ, ওই বোধহয় তোর বিনোদ কাকা। ওর খুড়তো ভাই, আমি চিনেছি। তুই এগিয়ে যা, পরিচয় দিয়ে প্রণাম করবি। ওকে চিঠি দেয়া হয়েছিল। মিনিট 15 কেটে গেল উভয়ের কথাবার্তায়, সুরেশ আর তার বিনোদ কাকার। তারপর বিনোদ কাকা এগিয়ে এসে ননিবালাকে আদর করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বহুদিন পরে গ্রামের বউ গ্রামে ফিরে এসেছে। আজ 20-21 বছর পরে গ্রামের বউঝি দেখা করতে এলো এপাড়া ওপাড়া থেকে। অভয় নাপিতের বউ এসে বললে, ও বউ, কেমন আছো? খোকা কই? কত বড্ডা হয়েছে দেখি। দাঁড়াও, একটু পায়ের ধুলে দাও দিনে আগে। তারপর 2 পায়ের ধুলো নিয়ে প্রণাম করে সে সামনে বসলো। অভয়ের বউকে দেখে ননিবালা যেমন আশ্চর্য হয়ে গেল, তেমনি মনে মনে কেমন এক ধরনের দুঃখও হলো। অভয়ের বউ তার চেয়ে অন্তত 20-25 বছরের বড়। তার মার বয়সী, চুল অর্ধেক পেকে গিয়েছে। শুধু ধাত ভালো আছে বলে অত বয়স বোঝা যায় না। কিন্তু অভয়ের বউ এখনো সধবা, পাকা চুলে সিঁদুর পড়েছে। অভয় নাপিত এখনো বেঁচে থাকবে সেটা ভেবে দেখলে এমন কিছু আশ্চর্যের কথা নয়। বড়জোর 70-72 না হয় তার বয়স হয়েছে। কিন্তু এ কিন্তুর কোনো সান্ত্বনা ননিবালার মনের মধ্যে খুঁজে পেল না। ওর কি মরবার বয়স হয়েছিল? পরদিন সে দেখলে শুধু অভয় নাপিতের বউ নয়, তার চেয়ে অনেক বড় বয়সের বউ এখনো দিব্যি সিঁদুর পড়ছে পাকা আধপাকা চুলে। কেন চলে গেলেন অল্প বয়সে ওদের বিদেশে ভাসিয়ে? গ্রামের মেয়েরা যখন দেখা করতে আসে তখন বারবার ওই কথাটাই মনে হয় ওর। ননিবালার শ্বশুর বাড়ি বিনোদ কাকাদের বাড়ির দক্ষিণ গায়ে। 20-21 বছর ধরে সে বাড়িতে কেউ না থাকায় উঠোনে একগোলা নোনা, ভাট, সেউতিলতার জঙ্গল, জংলি ডুমুরের বড় গাছে ডুমুর ফলেছে পাঁচিলের মাথায়। জানালায় কাঁঠাল লতা উঠে জানালার কভার ঢেকে ফেলেছে। সুরেশ কেবলই বলছিল, মা, আমাদের নিজের বাড়িতে চলো গিয়ে, গ্রামে এসে পরের বাড়িতে থাকবো কেন? আজ 3-4 দিনে জঙ্গল কাটিয়ে উঠোন পরিষ্কার করে তবে ননিবালা নিজেদের ভিটেতে ঢুকলো। মাত্র 3খানি ঘর, 2টো বারান্দা দুদিকে, ভাড়ার রান্নাঘর আলাদা। কত কাল পরে আবার এ ভিটের মাটিতে সে পা দিলে। দীর্ঘ 21 বছর এত তার জীবনে ঘটবার ছিল। সুরেশ বলে, কই মা, আমার তো কিছু মনে নেই এ বাড়িতে থাকবার কথা। ননিবালা বলে, দূর, তোর বয়স যখন 9 মাস তখন এ বাড়ি ছেড়ে আমরা চলে যাই যে।
এখন এখানে কিছুদিন থাকো মা, আমার বড্ড ভালো লাগছে। থাকতেই তো এলাম, এখন মা মঙ্গলচণ্ডী যা করেন। ননিবালা সারাদিন ঘর ঝাড়ে পোছে সাজায়। আজ 21 বছরের ধুলো স্তর পড়েছে ঘরখানার উপর। কেবলই ওর মনে পড়ছে আজকাল ওদের বিবাহিত জীবনের সেই মধুমাখা দিনগুলি, নববধূর নতুন স্বপ্ন মাখানো অপূর্ব রাত্রি ও দিনগুলি। উনি তখন একেবারে তরুণ, সে 14 বছরের কিশোরী। ওই তো সেই কুলুঙ্গিটা, ওটাতে উনি একদিন রসগোল্লা এনে লুকিয়ে রেখে মজা করেছিলেন। একটা বিলিতি ওষুধের কাগজের বাক্সের মধ্যে রসগোল্লা ছিল লুকানো। উনি বলেছিলেন, কি বলতো ওতে? প্রগল্ভা নববধূ বলেছিল, তোমার জিনিস তুমি জানো, ও তো একটা বিলিতি ওষুধ, বাজি ফেলবে। অত শত আমি বুঝিনি। কি ওতে? রসগোল্লা, হাতি। গা ছুঁয়ে বলছি, এই দেখো, কটা খাবে বলো? তারপর দুজনে কাড়াকাড়ি করে সেই রসগোল্লা খেয়েছিল। 30 বছর আগের কথা, মনে হচ্ছে কাল ঘটেছে। এখানে বসে বড্ড বেশি করে স্বামীর কথা মনে পড়েছে ননিবালার। সব ঘরে, সব বারান্দায়, প্রতি কোণে ওই রান্নাঘরে খেতে বসবার বড় কাঁঠাল কাঠের পিঁড়েখানায় ওর নবজীবনের স্মৃতি মাখানো। তরুণ স্বামী সেখানে ঘুরছেন এ ঘরে ও ঘরে, ও নিজে সেখানে বিড়ানম্র কুণ্ঠিতা কিশোরী বধূ, নতুন প্রেমের স্পর্শে দুরু দুরু বুক নিয়ে আলতা পরা পায়ে এ ঘর ও ঘরে গৃহকাজ করে বেড়াচ্ছেন নবীন উৎসাহ নিয়ে। ননিবালার মনে হচ্ছে যেন ও ঘরে গেলেই দেখবে তিনি বসে আছেন তক্ত বসে। আবার ও ঘরে থাকলে মনে হয় বুঝি এ ঘরে এলেই দেখা পাবে। আগেকার দিনের মতো লুকোচুরি খেলা এখনো কি চলছে? একবার উনি নতুন ধানের শীষ নিয়ে এসে ঘরে ঢুকলেন, বললেন, লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দাও, নতুন জমির নতুন ধান, শাঁখ বাজাও, তুমি ঘরের লক্ষ্মী, শাঁখ বাজিয়ে অভ্যর্থনা করা নিয়ম তোমার। ঠিক দুপুরের গম গম রোদে অলস নিম ফুলের গন্ধের মধ্যে কত কাল আগের তার কথাই মনে পড়ে। ননিবালা এক দৃষ্টে চেয়ে থাকে বাঁশঝাড়ের ঘন ডালের দিকে, কিন্তু মন তখন অতীত দিনের কোন আবেশাতুর মুহূর্তটির স্থির নিবদ্ধ। হয়তো সেই সময় ছেলে সুরেশ বলে ওঠে, মা, একটু খাবার জল দাও না। ননিবালা চমকে ওঠে ধ্যান ভেঙে। হ্যাঁ, লজ্জা পায় পাছে ছেলে কিছু বা বুঝে ফেলে। ছেলেকে জল দিয়ে হয়তো কাঁথা সেলাই করতে বসে গেল, কিংবা নতুন পাড়া তেঁতুলের রাস বটি পেতে কাটতে আরম্ভ করে দিলে। অমনি মনে পড়ে যায় সেই সব দিনে এমন চৈত্রের দুপুরে বাড়ির পেছনের গাছে তেঁতুলের রাস এমনি কাটতে বসেছিল একদিন। উনি পেছন থেকে এসে চুপি চুপি বললেন, তেঁতুল কাটা রাখো, নুন দিয়ে লেবু পাতা দিয়ে তেঁতুল যারাও দেখি বেশ করে। চুপ, মা টের পাবেন, পালাও তুমি, তেঁতুল খেলে জ্বর হয়। ইস, উনি যেন আর খাবেন না, একলা আমি খাবো কিনা, মা ঘুমোচ্ছে, তুমি তাড়াতাড়ি ওঠো লক্ষ্মীটি, জিভে জল আসছে না তেঁতুলের নামে, সত্যি কথা বলো। ননিবালাকে উঠে যেতে হয় কাটা তেঁতুল নিয়ে রান্নাঘরের দিকে। উনি বলেন, দাঁড়াও, আমি লেবু পাতা নিয়ে আসছি, তেঁতুলগুলো একটু ধুয়ে নিও, বড্ড ভালো কিচকিচ করবে নইলে। ননিবালা ধমকের সুরে বলে, হ্যাঁ গো হ্যাঁ, সর্দারি করতে হবে না, তেঁতুল ধুয়ে কেউ জানায় না, জিজ্ঞেস করো কি।
পানসে হয়ে যায়। দুজনে কাড়াকাড়ি করে সেই একতাল জারানো তেঁতুল খেয়ে ফেলে। পরদিনই ওর সর্দি আর গলা ব্যথা। ননিবালা আঙুল তুলে কৌতুকের সুরে বলে, কেমন, বলেছিলাম না? কথা শোনা হলো? আমার কথা শোনা হবে কেন? আমি কি আর কেউ? মাকে যেন কোনো কথা বলো না, ঠিক বলে দেব। চালাকি বার করে দিব দেখো। আর একটু তেঁতুল চলবে? নিয়ে আসবো নুন আর নেবু পাতা দিয়ে। ননিবালার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তাড়াতাড়ি মুছে ফেলে আঁচল দিয়ে। ছেলে পাছে টের পায়। আজ যদি তিনি থাকতেন। মরার বয়স হয়নি তো, অনাসেই থাকতে পারতেন। আজ কি সুখের দিন তাহলে। খোকা এত বড় হয়েছে, সে দেখে সেই ভালো বলে। দুদিন পরে মা মঙ্গলচণ্ডীর কৃপায় রেলে ভালো চাকরি করবে। উনি পায়ের উপর পা দিয়ে বসে খান না কেন? আমরা তাকে কাজ করতে দিতাম না। আরাম করে খান না ছেলে রোজগার। এই দুপুরে বসে বসে কত গল্প করতাম দুজনে। ছেলের বউ সেবা করত, তেঁতুল জিরিয়ে নিয়ে আসতো। পৃথিবীর পথে সে যেন একা। সঙ্গী চলে গিয়েছে তাকে ফেলে। দীর্ঘ পথ সামনে দূর থেকে বিস্তৃত। কে জানে কত দিন চলতে হবে এই টানা পথ বেয়ে। না না, তার খোকা, তার সুরেশ আছে, বেঁচে থাকছে। তার ঘরকন্যা গুছিয়ে দিতে হবে না? আজ বাদে কাল সুরেশের বিয়ে দিতে হবে। ছেলে মানুষ ওরা, সংসারের কি জানে, তাকেই গুছিয়ে দিতে হবে সব। সুরেশ এসে বললে, মা একটু তেঁতুল জড়াও না, নুন দিয়ে নেবু পাতা দিয়ে। ননিবালা চমকে উঠে ছেলের তরুণ মুখের দিকে চেয়ে থাকে অবাক হয়ে। অন্যদিকে মুখ ফিরিয়ে সে চোখের জল রোধ করলে। ছেলে কি করে জানলে তার বাবা অবিকল এমনি সুরে এমনি টান দিয়ে কথা বলতো? গ্রামে ফিরে আসা পর্যন্ত ওর প্রতি পদক্ষেপ যেন সে শুনতে পায়। কি জানি, কিছুই যেন ভালো লাগে না। সব যেন ফাঁকা, অর্থহীন হয়ে গিয়েছে। কোনো কাজে আর উৎসাহ নেই। একদিন ওপাড়ার হরিদাস চক্রবর্তীর বাড়ি সত্যনারায়ণের পুঁথি শোনা ও প্রসাদ খাওয়ার নিমন্ত্রণে সে পাড়ার ঝিবৌদের সঙ্গে গেলে। সেকেলে কোঠা বাড়ি, দালানে পুজোর জায়গা হয়েছে। মাদুর পেতে দেয়া হয়েছে নিমন্ত্রিতা মেয়েদের জন্য। পুরুষেরা বসেছে বাইরের রোয়াকে। পূর্ণিমার রাত্রে উঠোনের বড় নারকেল গাছের ছায়া পড়েছে রোয়াকে। সদ্য তোলা জুঁই ফুলের সুগন্ধে ভুর ভুর করছে পুজোর বারান্দা। হরিদাস চক্রবর্তীর বড় বউ এলেন। এসো এসো ভাই, কতদিন গায়ে আসনি। সেই একবার এসেছিলে অনন্ত চতুর্দশীর ব্রত উদযাপনের সময়, মনে পড়ে? ননিবালা বললে, খুব মনে পড়ে। তখন তোমার নতুন 2-1 বছর বিয়ে হয়েছে। 2 বছর হবে। চেহারা আগের চেয়ে খারাপ হয়ে গিয়েছে। আর চেহারা দিদি, কি দরকার আমাদের চেহারাই বলুন? সেবার তো ঘুচে গিয়েছে। হা হা হা, সে আর বলো না ভাই, ঠাকুরপো তো ছেলে মানুষ, আমাদের ওদের চেয়ে কত ছোট। তার কি এখন যাবার বয়স হয়েছিল? সবই অদেষ্ট। কি বলবো বলো? ননিবালার দুচোখ ততক্ষণে জলে ভরে গিয়েছে। অন্যদিকে মুখ ফিরিয়ে রইল, নয়তো জল গড়িয়ে পড়বে গাল বেয়ে।
সে একটা লজ্জার কথা এদের সামনে। তার মনে যে কি অভাব সে কথা এরা কেউ বুঝবে না। সে মধুর অনুভূতি স্মৃতি এদের জীবনের পুঁজি নেই। স্থূল জীবনযাত্রা চালিয়ে যায়, রান্না বান্না করে খাইয়ে ঘরকন্যা গৃহস্থালি করে। তার মনের সে অনুভূতির ধারণা এদের নেই। চোখের জল দেখে ভাববে ঢং করে কাঁদছে লোক দেখানোর জন্য। পাশের বাড়ির কানাই গাঙ্গুলির পুত্রবধূ এসে বসলো ওর পাশে। ওর সঙ্গে আলাপ করে ফেললে। অল্পদিন বিয়ে হয়েছে, একটি মাত্র মেয়ে, 9 মাস বয়স। বাপের বাড়ি শান্তিপুরের কাছে হবিবপুর। বেশ শহরে টান কথাবার্তায়। ওকে বললে, কাকিমা আমি আপনার সঙ্গে দেখা করতে যাব ভাবছি আজ কয়দিন। আমার কথা কে বললে তোমায়? সবাই বলে। আমার পিসি শাশুড়ি বলেছিলেন বড় ভালো বউ ছিল এ গাঁয়ের। গিয়ে দেখা করে এসো না বৌমা। আপনার নাম কি কাকিমা? ননিবালা। তোমার? প্রীতিলতা। বেশ নামটি। খুকির নাম কি? এখনো কিছু রাখিনি, ডাকনাম টুলু। আপনার কাছে যাব এখন। একটা নাম ঠিক করে দেবেন এখন আপনার নাতনির। দেব না কেন বৌমা, কালই যেও। গান করো নাকি? গাই, সে তেমন কিছু না। আপনার মুখে শুনবো। এইমাত্র ওরা বলছিল আপনি ভালো গান জানেন। আমি? আমার গানের পাঠ তো চুকে গিয়েছে মা। আবার না, যখন তখন চোখে জল এসে বড় অপ্রতিভ করে দেয় এসব ছেলে মানুষ জীবনের সামনে। এখন কি তার চোখ পানসে করে কাঁদবার বয়স? সে না গিন্নি বিন্নি, ছেলের মা। প্রীতিলতা মেয়েটি বেশ দেখতে। কত আর বয়স হবে, 18-র বেশি নয়। ননিবালা সামনে নিয়ে বললে, যেও বৌমা, তোমাদেরই মুখের দিকে যেহেতু আবার এ গায়ের মাটিতে পা দিলাম, যাবে বই কি। সব বেশ ভালোভাবেই চলছিল। এমন সময় আর একটি ওর সমবয়সী মেয়ের সঙ্গে দেখা হলো। তার নাম কনক। এ পাড়ার কোনো এক বাড়ির মেয়ে, বোধহয় উপেন ভট্টাচার্যের মেয়ে। কনক ছুটে এসে ওর হাত দুখানা চেপে ধরে বললে, মনে পড়ে বৌদি, মনে পড়ে? একে খুবই মনে পড়ে। স্বামীর ঘরে প্রথম প্রথম যাবার সময় এই মেয়েটি আর রায়চৌধুরী পাড়ার সুবাসিনী, এই দুজনে কি অসাধারণ ধৈর্য আর অধ্যাবসায়ের সঙ্গেই তাদের রুদ্ধ দুয়ারের বাইরে আড়ি পেতে বসে থাকতো রাত দুপুর পর্যন্ত। সে একদিন, না, সেসব কথা এখন মনেই চাপা থাক। জুঁই ফুলের গন্ধে ভরা দীর্ঘ বিলসিত তাদের পুরনো বাতাস গ্রন্থি গ্রন্থি বিলীন হয়ে গিয়েছে। কিন্তু এসব পাড়া গাঁয়ের মেয়েদের জ্ঞানকাণ্ড বোধহয় একটু কম। নইলে সে যেটা প্রাণ প্রাণে চাপা দিতে চাইছে ওরা সেটা খুঁজে তুলতে চাইবে কেন? একটা সাধারণ বুদ্ধিও তো আছে। কনক সামনে এলেই মনে পড়ে সেসব মাধবী রাত্রির টাটকা জুঁই চাপার গন্ধ। কেন এরা সামনে আসে? ননিবালা মুখে অতি কষ্টে হাসি টেনে বললে, হ্যাঁ ভাই কনক ঠাকুরজি, ভালো। ভালো? তুমি দেখতেই পাচ্ছ। তা তো দেখছি। আহা, মনে পড়লে বুক ফেটে যায় সেদিনের কথা। সেই রাত্রে দাদা আমার মুখে খড়িগোলা মাখিয়ে দিলে আড়ি পাতার জন্য, মনে পড়ে? না, এদের যেন আর কোনো কথা নেই আজকার দিনে। ননিবালা চুপ করে রইল দেখে
কনক বোধহয় কিছু অপ্রতিভ হলো, সেও চুপ করে গেল। খুব লোকজনের ভিড়। দালানের মধ্যে মেয়েদের প্রসাদ খাবার পাতা সাজিয়ে দেওয়া হলো। ননিবালা এবং অন্যান্য মেয়েরা সেখানে বসলো। সত্যনারায়ণের পুঁথি পড়া আরম্ভ হলো। খানিক পরে সেখানে একজন বৃদ্ধ লাঠি হাতে এসে দাঁড়ালো। বৃদ্ধের বাঁ হাতে একটা বাটি। বৃদ্ধ এসে বলল, পুজো হয়নি? হরিদাস চক্রবর্তীর ছেলে বললে, না, আসুন জ্যাঠামশাই, বসুন। মেয়েদের মধ্যে আর বসবো না, যাই বাইরে। কত দেরি হবে? বেশি দেরি হবে না জ্যাঠামশাই। আবার বাড়ি গিয়ে রুটি করতে হবে, তবে খাবো। বেশি রাত্রে না হয়। ননিবালা পাশের কাউকে জিজ্ঞাসা করলে, উনি কে ভাই? সে বলল, চাটুজ্জে বুড়ো। ছেলেরা মস্ত রোজগেরে, কলকাতায় থাকে। বুড়ো বাবা এখানে পড়ে আছে, খোঁজও নেয় না। বউ বেঁচে নেই বোধহয়? খুব আছে, ছেলেদের কাছে আছে, কলকাতায় থাকে। ইনি যান না কেন ছেলেদের কাছে? তা কি জানি দিদি, তা বলতে পারিনি। এখানে থাকে তাই তো দেখি। আর তুমিও যেমন, নিজের খবরই রাখতে পারি না, তার আবার পরের খবর নিতে যাচ্ছি। রাত অনেক হয়ে গেল পুজো ও পুঁথি পড়া শেষ হতে। ননিবালা যখন ছেলের সঙ্গে বাড়ি যায়, তখন দেখতে পেলে সেই বৃদ্ধ ওদের আগে আগে চলছেন লাঠি ঠকঠক করতে করতে। ওদের দেখে বললেন, কে যায়? তোমাদের তো বাবা চিনতে পারলাম না। সুরেশের পরিচয় পেয়ে বড় খুশি হলেন। তাকে কত আশীর্বাদ করলেন। ননিবালাকে বললেন, তোমার বিয়ের পর একবার বৌমা তোমায় দেখেছিলাম, বিয়ের বৌভাতের দিন। যেও আমাদের বাড়ি, কেমন? কালই যেও। পরদিন বিকেলে ননিবালা চাটুজ্জে বুড়োর বাড়ি গেল। সামনে বারান্দাওয়ালা সেকেলের কোঠা বাড়ি। একদিকে ডুমুর গাছ, অন্যদিকে একটা বাতাবি লেবুর গাছ। উঠোনের পূব দিকে একটা পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে। বুড়ো বললে, কি দেখছো বৌমা? ওসব আবার নিজের হাতে করা। সবাইপুরের বিশেষদের বাড়ি থেকে বীজ আনিয়েছিলাম আজ 9 বছর আগে, তারই গাছ। তখন ওরা সব এখানেই ছিল। ননিবালা বললে, ওরা কারা জ্যাঠামশাই? তোমার জেঠিমা। আপনাকে এখানে রেঁধে দেয় কি? নিজে খুব ভালো রাঁধতে পারি, এখন বসে পরোটা করব। জেঠিমা থাকেন না এখানে? না না, ওরা বড় ছেলের কাছে থাকে কলকাতায়। ক ছেলে আপনার? 3টি। তা নিজের মুখে বলতে নেই, 3 ছেলে ভালো চাকুরি করে। শ্যামবাজারে তেতলা বাসা, ইলেকট্রিক লাইট, ফ্যান। বড় ছেলের মোটর গাড়ি, 10-এ মানে 10-এ চেনে। চাটুর্যে সাহেব বললে সাপ্লাই ডিপার্টমেন্টের এক ডাকে সকলেই চেনে। চেহারাও একেবারে সাহেবি। নিজের ছেলে বলে বলছি তা ভেবো না। বৃদ্ধের মুখে চোখে গর্বের ভাব অতি স্পষ্ট হয়ে উঠল। নিজের মনে আপনা আপনি হেসে উঠে বললেন, জন্মাবার পরে এতটুকু ছিল। ওর মা ফুলেন বলার পাঁচু ঠাকুরের দৌড় ধরে তবে ওই ছেলে বাঁচায়। 6 বছর বয়সে কাঁকড়া বিছের কামড়ে ছেলে নীলবর্ণ হয়ে মরে যাবার জোগাড় হয়েছিল। কাঁটানোতে শিকড় বেটে খাইয়ে, জল পড়া দিয়ে, তেল পড়া দিয়ে
সে যাত্রায় অতি কষ্টে রক্ষা হলো। তবে আজ আমাদের নৃপেন, তাই এসো, বসো বৌমা, এই পরোটা কখনো ভাজি আর তোমার সঙ্গে গল্প করি। একটা ক্ষুদ্র ভাঁড় চেঁচে মুছে ঘি বেরোলো আধ ছটাক খানিক। বৃদ্ধ ভাঁড় দেখে বললেন, ডালদা, ভালো ডালদা, আর তাছাড়া পাচ্ছি কোথায়? সে ঘি 8 টাকা সের। কেন, আপনার ছেলে টাকা পাঠায় না? বৃদ্ধ তাড়াতাড়ি বলে উঠলেন, নৃপেন, তার অনেক খরচ, রোজগারও যেমনি, খরচও তেমনি। আমি আর তাকে বিরক্ত করিনি। আমার বিঘে দিনের ধানের জমি আছে, আর ধরো লাউ করি, কুমড়ো করি, ঢেঁড়স ডাঁটা সব তৈরি করি নিজের হাতে, বেশ চলে যাচ্ছে। নৃপেন পুজোর সময় একখানা ভালো থান কাপড় পাঠিয়ে দিয়েছি, ফাইন থান। তা বৌমা, সে আমি তুলে রেখে দিয়েছি। বারবার দেখি, বলি বড় খোকা আমাকে দিয়েছে। ছোট ছেলের বাসা আগে ছিল কলকাতায়, এখন মণিপুরে। সে একজোড়া চুটি জুতো পাঠিয়ে দিয়েছিল পুজোর সময়। ননিবালা ইতিমধ্যে পরোটা কখানা বেলে দিয়ে বললে, আপনি ভেজে নেবেন না আমি দেব? না মা, আমি নিচ্ছি। কেন কষ্ট করবেন, সরুন, আমি করে দিচ্ছি। ননিবালা খাবার তৈরি করে জল দিয়ে পিঁড়ি পেতে বৃদ্ধকে যত্ন করে খেতে বসিয়ে দিলে। চাটুর্যে বুড়োর মুখের ভাব দেখে মনে হলো অনেকদিন তাকে এমন যত্ন করে কেউ খাবার করে খাওয়ায়নি। বুড়ো বললে, কি সুন্দর পরোটা হয়েছে, মেয়ে মানুষ না হলে কি খেয়ে তৃপ্তি? মেয়েদের হাতে রান্নাই আলাদা। বেঁচে থাকো বৌমা, বেঁচে থাকো। মুখ বদলালাম অনেক দিন পরে। আপনার ছেলেদের বউ কেউ এখানে থাকে না কেন? না না না, পাগল, তাদের কি এই অজপাড়াটায় থাকতে বলতে পারি? তুমি জানো না, এসব অশিক্ষিত স্থানে তাদের আমি আসতে বলতে পারি না। তাদের মন টেকে এখানে। গরিব ছিলাম নিজ পটে, কিন্তু ছেলেদের মানুষ করে দিয়েছি কষ্ট দুঃখ করে, বিয়েও দিয়েছি তেমনি ঘরে। বড় বৌমার বাবা মতিহারিতে সিভিল সার্জন, মেজ বৌমার বাবা নেই, মামারা খিদিরপুরে বড় কন্ট্রাক্টর। রায়চৌধুরী কোম্পানির নাম শুনেছ? সেই রায়চৌধুরী কোম্পানি। ছোট বৌমার বাবা এখন বাঁকুড়ার সদর এসডিও। বড় বৌমা ম্যাট্রিক পাস, ছোট বৌমা বিয়ে পর্যন্ত পড়েছিল, পরীক্ষা দেয়নি। ইংরাজি বলেন কি, আড়াল থেকে শুনেছি, যেন মেম সাহেব। বৌমা, এসব গল্প কথা এখান থেকে শোনাবে, নিজের চোখে না দেখলে। তারা কখনো এখানে আসেননি? বড় বৌমা এসেছিল একবার পুজোর সময়, যেবার আমার বড় নাতির ভাত হয়, প্রথম ছেলের ভাত এখান থেকে হয়েছিল কিনা, সে আজ 20 বছর আগের কথা। সে নাতি এবার ডাক্তারি পড়ছে মেডিকেল কলেজে। ওর পরের 2 মেয়ে, তারা স্কুলে পড়ে, এইবার ম্যাট্রিক দিয়েছে একটি। ছোট বৌমাকে নিয়ে আমার ছোট কাকা এসেছিল সেবার মোটরে করে। ঘন্টা 4-5 ছিল সবাই। আমি অনেকদিন দেখিনি কিনা, তাই চিঠি লিখেছিলাম। চিঠি পেয়ে বউ নিয়ে দেখা করতে এসেছিল। ছোট বৌমা এসে শুধু ডাব আর চা খেয়েছিলেন। পাড়া গায়ে জল খেলে ম্যালেরিয়া হবে। তাদের অবস্থা ভালো, শিক্ষিত, সব বোঝো তো। রাত কাটালো না এখানে, কোথায় বা শুতে দিতাম? না বিছানা, না মশারি। নিজে শুয়ে একটা ছেঁড়া মশারি টাঙিয়ে
সারা রাত মশা কামড়ায়, নিজে ভালো দেখতে পাইনি চোখে যে সেলাই করব। আমি কাল আপনার মশারি সেলাই করে দিয়ে যাব জেঠামশাই। তা বেশ, এসো বৌমা, একটু গুড় সঙ্গে করে নিয়ে আসতে পারো? খাওয়ার ইচ্ছে হয়, সে এবার কিনতে পারিনি, বড্ড দাম। পরোটা দিয়ে খেজুরের গুড় লাগে বড় ভালো। খাওয়া শেষ করে চাটুজ্জে বুড়ো তামাক সাজতে বসলো। ননিবালা চলে এলো। তার মনে সম্পূর্ণ অন্য রকম ভাব। সুরেশকে সে খেতে দিলে। সুরেশ বললে, বেশ জ্যোৎস্না উঠেছে মা, এখানে বসো। ননিবালা বললে, তাকে তোর মনে পড়ে? খুব, আমায় নামটা পড়াতেন রোজ সকালে উঠে। বাবা যদি আজ ডাকতেন। সুরেশের গলার স্বর ভাঙা, আবেগে আড়ষ্ট। ননিবালা ভাবলে, এই ভালো, এই ভালো। খোকা আজ তোমার নাম করছে, তুমি নেই বলে। ওর চোখের জলে তোমার স্মৃতি সার্থক হোক। বেঁচে থাকো মানে মানে খোকার মনে। মন শুকিয়ে যায়। তুমি বেঁচে থাকলে হয়তো চাটুজ্জে জ্যাঠামশাইয়ের মতো তোমাকেও অবহেলা পেতে হতো। ভালোই হয়েছে, তুমি মানে মানে চলে গিয়েছো। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।